বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। গত কদিন ধরেই তিনি পদত্যাগ করবেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তার উপর বড় ধরনের চাপ আছে পদত্যাগের, এই খবর ছিল। এখন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করেছেন এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে তিনি আপাতত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন। কে হবেন রাষ্ট্রপতি এ নিয়ে যেমন জল্পনা আছে, সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কি ভবিষ্যৎ হবে, বিচার নাকি বিদেশ, তা নিয়েও জল্পনা আছে। সবচেয়ে বড় যে কৌতূহলটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে গত কদিন ধরে, যে ঠিক এই সময়ে এখন কেন সরকার তার উপর এই চাপ আরোপ করলো। এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিচ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই চাপ সৃষ্টি করা হলো কেন? খুব ইন্টারেস্টিং কিন্তু পুরো প্রেক্ষাপটটা। ফেসবুকে একটা স্ট্যাটাস এলো এক প্রবাসী সাংবাদিকের, এবং তারপর থেকে সংবাদ মাধ্যমগুলো প্রথমে সেই ফেসবুক পোস্টের সূত্রে এবং তারপর বঙ্গভবনের সূত্রে, নানা সূত্রে লিখতে শুরু করলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন বটে। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত, আজ না কাল নাকি রোববার, এসব নিয়েও একটা জল্পনা চললো। মানে হঠাৎ করে এই সময়ে এতটা চাপ রাষ্ট্রপতির ওপর পদত্যাগের জন্য কেন? তিনি সত্যি অসুস্থ, এটাই কারণ বলে আপনার মনে হচ্ছে? অনেক অনেক ধন্যবাদ। রাষ্ট্রপতি তো মানে আজকে হঠাৎ করে পদত্যাগপত্র স্বাক্ষরের আগে অসুস্থ হলেন, এটাই আমাকে বলতে হবে। আর রাষ্ট্রপতি যে পদত্যাগ করবেন বা করতে হবে তাকে, সেটা মোটামুটি মঙ্গলবার সকালের মধ্যেই ঢাকার নীতি নির্ধারকরা জেনে গিয়েছিলেন। জানার কারণে ইউনূস অনুরক্ত যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি প্রথম বললেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। পাশাপাশি উনি একটি নাম জুড়ে দিলেন একজন আমলার, যিনি ভীষণভাবে ইউনূস অনুরক্ত। তো এই আমলার নামটা জুড়ে দেয়া এবং পদত্যাগ করবেন, সেটা মঙ্গলবার সকালে কোন এক সময় তিনি বলেছেন। তারপরে তো মঙ্গলবার রাতে আমি পোস্ট করেছি যে উনি শুক্রবার পদত্যাগ করবেন, এবং তারপর পরে আমি আরেকটা পোস্টে বলেছি, ইঙ্গিত দিয়েছি যে ওই আমলাকে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বানানো হবে না। তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন সরিয়ে দেওয়া হলো? উনি যে, ওনাকে যে সরানো হবে, মানে উনি চলে যাবেন সেটা আমরা সবাই জানতাম। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান মে মাসে যখন তিনি চীন সফর, বিদেশ সফর শুরু করলেন এবং চীন সফর থেকে আসলেন, এরপর উনি কিন্তু একটি আনুষ্ঠানিকতা আছে, এটা কোনো ধারাবাহিক, এটি কোনো বাধ্যবাধকতা না, কার্টেসি কল, যে সরকার প্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং অবহিত করেন তার সফর নিয়ে। এটা কিন্তু উনি করেননি, যেটা ইউনূস সবসময় করেছে বলে শাহাবুদ্দিন সাহেবই অভিযোগ করেছেন প্রকাশ্যে, যে উনি এতে অসম্মানিত বোধ করেছেন। তো আমরা মঙ্গলবারে যখন জানতে পারলাম যে তিনি শুক্রবারেই পদত্যাগ করবেন, তখন কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে সাংবাদিকরা, যে শুক্রবারেই কেন, ছুটির দিনে কেন, রবিবারে না কেন, সোমবার না কেন? তো সেটার প্রশ্নের উত্তর তো আমার কাছে থাকলেও আমি বলিনি, আজকে এখন বলছি। যে দেখুন, রাষ্ট্রপতি কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। মানে আমরা বলি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কিন্তু আসলে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। উনি ইচ্ছা করলে যাকে তাকে অবসরে পাঠাতে পারেন, এমনকি যাকে তাকে চাকরিচ্যুতও করতে পারেন। আরেকটি ক্ষমতা রাষ্ট্রপতির আছে, উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আপনি হয়তো বলবেন যে জরুরি অবস্থা উনি ঘোষণা করতে পারেন না এককভাবে, সেখানে প্রধানমন্ত্রীকে লাগবে, প্রধানমন্ত্রী ওনাকে অনুরোধ করতে হবে। তাহলে ২৪-এর ৫ই আগস্ট এই রাষ্ট্রপতি আমাদেরকে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, উনিই বলেছিলেন। আবার উনি পরে বলেছেন যে উনি পদত্যাগপত্র দেখেননি। এই ব্যক্তি বা ইনি যদি বলতেন জাতির কাছে এসে
যে প্রধানমন্ত্রী আমাকে অনুরোধ করেছেন সেই অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হয়েছে। উনি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সংসদ কিন্তু ভেঙে গেল, বিএনপি আর ক্ষমতায় নাই। এখন রাষ্ট্রপতির সাথে যদি সামরিক বা বেসামরিক অন্য কোনো শক্তি জড়িত থাকতো, না থাকতো ওটা বলতেন না। তখন আমরা যে ভাবছি যে বিএনপির লোকেরা রাস্তায় নেমে আসবে, বিএনপির লোকেরা তো ২-১-১১-এর পরে রাস্তায় নামে নাই, নেমেছিল? নামে নাই। তারেক রহমান সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, নেমেছিল কেউ রাস্তায়? একজনও নামে নাই। তো কাজেই সেই পরিস্থিতি হলে কেউ নামতো না। আর বিএনপি আসলে ২ বছরে মানে ২৪ অগাস্ট থেকে আজ অব্দি তো কোনো সুনামের কাজ করেনি। চাঁদাবাজি, দখলবাজি সহ নানান অপকর্ম সবই তো বিএনপি করছে। এবং বিএনপি যে ইউনূসের একটা ধারাবাহিকতা সেটাও সবাই জানে। আর বিএনপির ঘরের ভেতরেই তো ইউনূসের লোকেরা আছে খুবই ক্ষমতাধর বিভিন্ন পোস্টে। এমন অবস্থায় শাহাবুদ্দিন সাহেব যদি কোনো একটা এই ধরনের কাজ করে বসতেন, তাহলে বিএনপির কিছু করার ছিল না। এই করার ছিল না যে একটি আতঙ্ক। আমি আপনাকে গতবার আপনার সঙ্গে কথোপকথনে বলেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার পর এই সরকার আতঙ্কিত এবং অন্যরাও আতঙ্কিত। তো আতঙ্কগ্রস্ত মানুষ মানে অন্ধকার ঘরে সাপ, মানে সারা ঘরেই সাপ। এখন শাহাবুদ্দিন সাহেবকেও হুমকি মনে হবে, ২ দিন পরে আরেকজনকে হুমকি মনে হতে পারে, হবে আমাকেও পরে হুমকি মনে হবে, আপনাকেও। মানে এখন তারা সবাইকে হুমকি মনে করবে, কারণ তারা আসলে শেখ হাসিনা আতঙ্কে ভুগছে। মানে ওই যে একটা শব্দ আছে না, হাভানা সিনড্রোম, ওনারা সবাই শেখ হাসিনা আপনি খুব সিনড্রোমে একটা ভুগছেন। ইন্টারেস্টিং মানে আমি জানি না, একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ শুরু করেছিলেন যে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সেটার সঙ্গে তার শুক্রবারে পদত্যাগের একটা সম্পর্ক আছে। মানে রাষ্ট্রপতি কাকে সশস্ত্র বাহিনী থেকে সরিয়ে দিতে চাচ্ছিলেন আর কাকে আনতে চাচ্ছিলেন, মানে ওই বিষয়টা নিয়ে আতঙ্কের জায়গাটা কোথায় ছিল সরকারের? দেখুন, শাহাবুদ্দিন সাহেবকে তো ইউনূস ক্ষমতা দখলের পর ৭ অগাস্ট ২০২৪ ওনাকে তো ২-৩ দিনের মধ্যেই সরাই দেওয়া হতো। সেই চেষ্টাও হয়েছে। একজন মানুষের জন্য তাকে সরানো যায়নি, অ্যাকচুয়ালি ৩ জন মানুষের জন্য: সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, বিশেষ করে সেনাপ্রধান। ইনি, আমি যদি বলি যে শাহাবুদ্দিন সাহেবকে বুকে আগলে রেখেছেন, মিথ্যা হবে না, ভুল হবে না। তাহলে বিএনপি মে মাসের সিদ্ধান্ত নিয়েছে ওনাকে সরাবে, যার জন্যই প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করেননি। এরপর বিএনপির জন্য হয়তো এটাকে বকা হলো যে যেহেতু সেনাপ্রধান এখন বাংলাদেশের বাইরে আছেন, তুরস্কে আছেন, উনি তো ফিরবেন ২৬ তারিখে। এবং আপনি দিনপঞ্জিটা একটু দেখুন দয়া করে, যে সেনাপ্রধান বাংলাদেশ থেকে যাওয়ার ঠিক পরের দিনই এই হুকুম জারি হয়েছে পদত্যাগের। মানে এই যে একটা শূন্যতা শাহাবুদ্দিন সাহেবের জন্য, উনি অভিভাবকহীন হয়ে গেছেন। এই জন্য তাড়াহুড়ো করে আজকেই পদত্যাগ করানো হয়েছে, কারণ রোববার সেনাপ্রধান ফিরে আসবেন। এটা একটা কারণ, অবশ্যই এটা একটা কারণ। দ্বিতীয় কারণ যেটা বললাম যে ঝুঁকিপূর্ণ উনি, মানে উনি ঝুঁকিপূর্ণ কিনা আমি জানি না, কিন্তু একজন আতঙ্কগ্রস্ত ব্যক্তির কাছে যেমন সবকিছুই ঝুঁকিপূর্ণ, তো তেমনি বিএনপি জামাতের কাছে এখন সবকিছুই ঝুঁকিপূর্ণ মনে হবে, কারণ তারা এই হাভানা সিনড্রোমের মতো হাসিনা সিনড্রোমে ভুগছেন। কিন্তু মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই বা কি হবে, আমি সেটা বরং ভাবছি। মানে একদিকে আমার কাছে কিন্তু, আমি বলেছিও আমার মানে নিজস্ব বয়ানেও, যে
মানে প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারের সুর যেভাবে বদলে গেল শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে, মানে ফেব্রুয়ারিতে তারেক রহমান এসে যখন রাষ্ট্রপতিকে বুকে জড়িয়ে ধরছেন, খোলাখুলি করছেন, বিভিন্ন অনুষ্ঠানে একসাথে হাস্যোজ্জ্বল ছবি তুলছেন, তখন কারো যা সব মনে হয়নি। এখন কিন্তু সরাসরি তার বিষয়ে ক্লোজ অ্যালাই অফ হাসিনা লেখা হচ্ছে। প্রথম আলো বারবার মনে করাচ্ছে উনি কিন্তু এস আলমের খুব ঘনিষ্ঠ, দুদকের কমিশনার ছিলেন সময়ও তার মানে একটা তার বিরুদ্ধে নানা সমালোচনা ছিল। আমি ভাবছি যে যদি সত্যি মানে ইউনূস সরকারকেও টেক্কা দিতে, ইউনূস সরকার তো প্রধান বিচারপতিকে গ্রেফতার করেছেন, এখন রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বসেন তারেক রহমান সরকার, তাহলে তো ওয়াকারুজ্জামানেরও সামনে আমি মহাসমূহ বিপদ দেখি। তার অবসরও তো 27 মে না জুন মাসে। মানে এই অবস্থায় আসলে ওয়াকারুজ্জামানেরই কি ভবিষ্যৎ, আর সরকার কি তার উপর আস্থা রাখতে পারবে? মনে তো রাখতেই হবে যে ওয়াকারুজ্জামানও তো শেখ হাসিনার নিয়োগকৃত, আবার আত্মীয় বটে। দেখুন, আপনি যে দুটো পত্রিকার কথা উল্লেখ করলেন, এরা তো খুবই মানে প্রমাণিতভাবে গিরগিটির চরিত্র। মানে ওনারা সেকেন্ডের মধ্যে রং পাল্টে ফেলেন। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে এই পত্রিকাগুলোই 111 এনেছিল, এই পত্রিকাগুলোই 111 সমর্থন করেছিল। মানে যত কিছু হয়, ইউনূসকে সমর্থন করেছিল, তারপরে হঠাৎ করে তারেক রহমান সাহেবের ভক্ত হয়ে গেল। কিন্তু ওনার ভক্ত হওয়ার আগে এই তারেক রহমান সাহেব আসতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একটা ধোঁয়াশা ওরাই সৃষ্টি করেছিল। এখন ওরা শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে জামাত এবং জামাতের যে বি টিম সি টিম যারা আছে, তারা কিন্তু সাংবিধানিক পদে থাকা দুজন লোকের দিকেই আঙুল তুলছিলেন। একজন হলেন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, অন্যজন হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওনাদের দুজনকে কিন্তু ইউনূস তো বিশ্বাস করেই না, জামাত এবং অন্যরাও বিশ্বাস করে না। বিএনপি এনাদেরকে বিশ্বাস করে, এটা মনে করাটা হয়তো ভুল হবে। বিএনপি তো নিশ্চয়ই শাহাবুদ্দিন সাহেবকে যদি নিরাপদ না মনে করে থাকে, এখন তো সরিয়ে দিয়েছে, নিরাপদ মনে করেনি, তাহলে সেনাপ্রধানের ক্ষমতা তো রাষ্ট্রপতির চাইতে কম নয়, বরঞ্চ বেশি। কারণ 24 অগাস্টে যদি এই সেনাপ্রধান শেখ হাসিনার বিপক্ষে অবস্থান না নিতেন, তাহলে তো শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যেতে হতো না। তো উনি যে একটি সরকারকে, 17 বছরের পুরানো সরকারকে তুড়ি দিয়ে সরিয়ে দিতে পারেন, এই প্রমাণটা যখন সামনে আছে, তারেক রহমান সাহেব এখানে ওনাকে নিয়ে খুব স্বস্তিতে থাকবেন, এটা মনে করার যথেষ্ট কারণ নেই। বরঞ্চ উনি এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের প্রস্থানের পর ওনার নেক্সট আতঙ্কের কারণ হয়ে যাবে ক্যান্টনমেন্ট। শুধু শেখ হাসিনা ফিরবেন এটা একটা বড় ধরনের বিবেচনা। এমনকি ডেইলি স্টার গতকালকেও তাদের খবরটায়, যে খবরে তারা মানে এইরকম একটা দাবি করলো বা যে তথ্য দিল যে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে চুপ্পু সাহেবের ফোনে কথা হয়েছিল মে মাসে, সেটা জানতে পেরেই তারেক রহমান তাকে সরে যেতে বলেছেন। সেই খবরে তারা সরাসরি লিখলো যে সরকারের বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছে এই যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফেরার ঘোষণা দিয়েছেন, তার আগে তারা মনে করছেন না শেখ হাসিনা ঘনিষ্ঠ এই ব্যক্তিকে আর রাষ্ট্রপতি পদে রাখা নিরাপদ। কিন্তু মানে বিশ্বাসী লোক তারেক রহমান পাবেন, মানে ইয়াজউদ্দিন আহমেদ, বদরুদ্দোজা চৌধুরী, আব্দুর রহমান বিশ্বাস, কেউ তো শেষ পর্যন্ত বিএনপির মানে বিশ্বাস রাখতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে পরিস্থিতিটা যেমন হয়, অতি বিশ্বাসী বলেই তো নাকি চুপ্পু সাহেবকে শেখ হাসিনা রাষ্ট্রপতি নিয়োগ করেছিলেন। চুপ্পু সাহেব তো নাকি তাকে পা ধরে সালাম করতেন, তিনি নিজেই সংবাদ মাধ্যমের সামনে সেটা বলেছেন। কিন্তু মানে শেখ হাসিনার সরকার রক্ষায় কিংবা পদত্যাগ পত্র যে পান নাই, পরে মতিউর রহমান চৌধুরীকে ডেকে সেটা বলেছেন, কিন্তু জাতির সামনে সেটা বলেন নাই, সেই স্ট্যান্ড নেন নাই। বা
অতি বিশৃঙ্খল অবস্থায় ও জরুরি অবস্থাও তো জারি করেন নাই। কাজেই মানে রাষ্ট্রপতির শেষ পর্যন্ত হাল ধরতে পারবেন, বিএনপির বিশ্বাস রক্ষা করবেন, সরকার রক্ষা করবেন, বাংলাদেশে এমন রাষ্ট্রপতি তো আমরা দেখি নাই। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ভালো মানুষ কি খারাপ মানুষ এটা তো আমি জানি না, কিন্তু উনি মিথ্যাবাদী। উনি জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন 2024-এর 5ই আগস্ট, যখন তিনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। উনি তো শুধু পলিটিক্যাল পার্সন না, উনি তো পলিটিশিয়ান না, উনি তো একজন সাবেক বিচারক। একজন বিচারক কাগজ না দেখেই বলে ফেলে অমুক পদত্যাগ করেছে, এই ব্যক্তি তো ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় হলো, আপনি যাদের কথা বললেন পত্রিকা, টেলিফোন সংলাপ বা এর আরো অন্যরাও বলছেন, তো ধরুন টেলিফোনে উনি কথা বলেছেন, ধরুন সেই টেলিফোন সংলাপটা, কথোপকথনটা MI6 আমাদের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষে তো ওই ব্রিটেনে কে কার সঙ্গে কথা বলে সেটা জানা বা ইন্টারসেপ্ট করা সম্ভব না। তাহলে এটা তো একেবারেই রাষ্ট্রীয় একটি গোপনীয় বিষয়। তার এই রাষ্ট্রের এই গোপনীয় বিষয়টাকে প্রথম আলো, ডেইলি স্টার সামনে কেন আনলো? সামনে এনে তারা আসলে কার ক্ষতি করলো? শাহাবুদ্দিন সাহেবের না বিএনপির? ওরা বিএনপির ক্ষতি করলো। ওই টেলিফোন কথোপকথনের বিষয়টা সামনে নিয়ে এসে মানে ডেইলি স্টার, প্রথম আলো প্রমাণ করে দিল যে এখন রাষ্ট্রপতি যদি যা বলেছে অসুস্থ, শারীরিক সমস্যা, এগুলো সবই বানোয়াট। আসল কথা হলো ওনাকে বিশ্বাসঘাতকতার কারণে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কিন্তু বিএনপির জন্য একটি কলঙ্ক, বড় কলঙ্ক সৃষ্টি করে দেওয়া হলো। এবং প্রথম আলো, ডেইলি স্টার একটা প্রতিশোধ নিল বিএনপির উপর, যে যেহেতু তাদের পছন্দের লোক ইউনূস শাহাবুদ্দিন সাহেবকে সরাতে পারেনি, যেহেতু তাদের আপনজন ইউনূস বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে তা বুঝতে পারেনি, অতএব তারা এখন ক্রমাগত বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানামাত্রিক ষড়যন্ত্র করবেন। দেখবেন এই প্রথম আলো, ডেইলি স্টার আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে বলছে, এসালম ইত্যাদি, কালকেই পশু তারা সরাসরি না বলুক, তাদের লোকজনেরা, তাদের তো বাহিনী বিশাল, তারা দেখবেন এখন সেনাপ্রধানের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করবে। এবং সেই প্রোপাগান্ডা কি প্রোপাগান্ডা করবে আমি তো জানি না, নানামুখী প্রোপাগান্ডা হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ তারা আসলে সার্জিও গোরের সফরটা আসছে এবং এমনকি প্রথম আলো পর্যন্ত, প্রথম টাইমস অফ বাংলাদেশ লিখলো, তারপর প্রথম আলো লিখলো, আর এর আগে তো ইউটিউবে মানে বিশ্লেষণের বদনাম হচ্ছিল যে সার্জিও গোর চীন না আমেরিকা কোন দিকে ঝুঁকবেন তারেক রহমান সরকার, এ বিষয়ে জানতে বাংলাদেশে আসছেন। সরাসরি এই কথা যখন মানে এটা তো মানে একটা ধারণাই করা যেতে পারে, বিশ্লেষণই করা যেতে পারে, সেই বিশ্লেষণের যখন ব্যাপক সমালোচনা হচ্ছিল বিএনপি ঘনিষ্ঠ মহলের মধ্যে, তখন কিন্তু প্রথম আলো, টাইমস অফ বাংলাদেশ সবাই এখন লিখতে শুরু করেছে যে সার্জিও গোর সরাসরি আসছেন, কারণ তিনি তো আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সফর করে বেড়ান না, এই বার্তা নিয়ে যে তারেক রহমান চীনের দিকে না আমেরিকার দিকে থাকবেন। আর আপনি নিজে তো আমার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে উনি লাল কার্ড দেখাতে আসছে। এই সার্জিও গোরের সফরটাও আসলে সরকারকে ভীষণ নার্ভাস করে ফেলেছে কিনা, সেটাও একটা কারণ কিনা যে কেন এই মানে এই সময়ে চুপ্পু সাহেবকে সরিয়ে দিলেন। কারণ অনেকেই তো মানে আপনি বলছেন, আমি বারবার আরব বসন্তের কথা বলি, অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করতে আবার প্রস্তুত হয়ে গেছে, মানে সেই আরব বসন্ত মাথায় রেখেই হয়তো বলেন। আপনি কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কো রুবিও এবং আরো দুজন লোকের যে একটি ফটো সেশন দেখেছেন আসিয়ান সম্মেলনের, তো আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী গুণধর, উনি অসংখ্য ফটো সেশন করছেন, প্রত্যেকটাই নাকি মিটিং হচ্ছে। দেখুন, উনি একটা ছবি কিন্তু দিচ্ছেন না যে জাস্ট ফটো সেশন, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
মানে এই যদি গুরুত্বপূর্ণ বৈঠকগুলো আমরা 15 মিনিট করেও ধরি, তাহলে আর আসিয়ান সম্মেলন হওয়ার সুযোগ নাই। পুরোটা সময় তাদেরকে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে হবে, মিথ্যাচার। বাট ওখানে একটি বার্তা ছিল। ওই 4 জনের ছবিতে সার্জিও গৌরও ছিলেন, আছেন। আপনি আবার ছবিটা দয়া করে দেখবেন যে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, 3 জন। সার্জিও গৌর অন্যদিকে তাকিয়ে আছেন রাগান্বিত মুড নিয়ে। সার্জিও গৌর বাংলাদেশে আসছেন, কেন আসছেন এটা নিয়ে ভারতের কেউ কেউ বলেছেন ভারত সরকারের অনুমতি দিয়েছে কিনা। সার্জিও গৌর তো দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, উনি তো আসবেনই, উনি আসছেন। উনি আসবেন, লাল কার্ড যে বলেছিলাম, এখন লাল কার্ডের ব্যাখ্যাটা দিচ্ছি। সার্জিও গৌর আসবেন এসে চীনের সঙ্গে যে আপনি সামরিক চুক্তি করেছেন, যা যা করেছেন, আপনি চীনের সঙ্গে যে করিডোর চুক্তি এমওইউ সমঝোতা করেছেন, যত কিছু করেছেন সব বাতিল করতে বলবে। পাশাপাশি সবচেয়ে ভয়ঙ্কর একটা কার্ড দিবে খেলে, যে আপনিও জানেন, নিশ্চয়ই জানেন, আগামী সপ্তাহে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং তার পদাঙ্ক অনুসরণ করবে পাকিস্তান। তাহলে সার্জিও গৌর 29 তারিখে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এই ঢাকাকে অনুরোধ করবে, নির্দেশ দিবে সেটা আমি জানি না, বলা হবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। তো আপনি তো 4-5 দিন আগে পাসপোর্টে আবার সেই ইসরায়েল ফিরে নিয়ে এসছেন, যারা 2020-এ চলে গিয়েছে, উঠে গিয়েছিল। এখন আপনি পাসপোর্টে আবার এটা ওঠালেন, আনলেন ফেরত। আপনাকে এখন স্বীকৃতি দিতেই হবে। আপনি যদি স্বীকৃতি না দেন, আপনার পরে স্যাংশন চলে আসবে। আর যদি স্যাংশন থেকে বাঁচতে হয়, স্বীকৃতি দিতে হবে। আর যদি স্বীকৃতি দেন, কিছু পরিণতি তো আছে, কারণ আপনি তো সৃষ্টি করেছেন, আপনি মানে বিএনপি 2 বছরে তো জঙ্গি উগ্রবাদী সৃষ্টি করেছে ইউনুসের সঙ্গে মিলে। তো ওরা তো রাস্তায় নেমে আসবে প্রতিবাদ করতে। তো এদেরকে তো আপনি থামাতে পারবেন না। থামাতে গেলে তো অন্য কিছু লাগবে। সেই অন্য কিছু দেওয়ার জন্য তো আমেরিকা তৈরি হয়ে আছে, যেটা মিশরে করা হয়েছিল। আমেরিকার তরফে তো নানা রকম মানে রেকমেন্ডেশন থাকে, পরামর্শ থাকে, উপদেশ থাকে। আমেরিকার পরামর্শে তো সরকার গঠিত হয়ে 2 বছরের মতো থাকলো। তো আমার প্রশ্ন হচ্ছে, নতুন রাষ্ট্রপতির বিষয়ে তাদের কোনো রেকমেন্ডেশন আছে? আপনি বলেছিলেন যে একজন নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এরকম কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি রাষ্ট্রপতি হচ্ছেন শেষ পর্যন্ত, তার কথা কিন্তু আপনি ছাড়া আর কেউ বলছেন না। হ্যাঁ, আইরিন খান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী, তিনি আইরিন খান। তিনি আজকেই হতেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, আজকে হননি। উনি দ্বৈত নাগরিকত্ব আছে, সেই দ্বৈত নাগরিকত্বটার একটা প্রক্রিয়া আছে, আপনি জানেন, কয়েকটা দিন লাগবে। শেষ হলে উনি হচ্ছেন আগামী প্রেসিডেন্ট। উনি তো অবশ্যই, ওনার আন্তর্জাতিক কানেকশন আছে, বাট সেটা তো সেপ্টেম্বর মাসের ঘটনা। আমি তো এখন আর সেপ্টেম্বর দেখতে পাচ্ছি না। তারেক রহমান সাহেব যেরকম কাঠের চশমা পরে বসে পররাষ্ট্রনীতি দেখছেন না, আমিও আসলে কেন যেন এখন ভবিষ্যৎ দেখার শক্তি হারিয়ে ফেলেছি। সেপ্টেম্বর আর দেখছি না। এখন আমি কাছাকাছি 29 জুলাই পর কি হবে সেটা দেখছি, সার্জিও গৌর ঘুরে গেলে কি হবে সেটা দেখছি, ইসরায়েলকে স্বীকৃতি দিতে বললে কি হবে সেটা দেখছি, চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে বললে কি হবে সেটা দেখছি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। এবং আমি তো বললাম যে আপনারা যাদের পতাকা উড়িয়েছেন আমাদের সংসদের দক্ষিণ প্লাজায়, যাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের সংসদে ককাস করেছেন না, তো ওদের চাপটাই সহ্য করতে পারবেন না। এবং আমি জোর দিয়ে বলছি, একদম তথ্যের ভিত্তিতে বলছি, সার্জিও গৌর চীনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে বলবেন। সার্জিও গৌর আরাকান করিডোরটা ইমিডিয়েটলি চাইবেন। ইমিডিয়েটলি মানে কাল পরশু না, ইমিডিয়েটলি। সেখানে যদি আমেরিকা থেকে ভাসমান সেতু নিয়ে আসতে হয়, সেটাও করতে হবে, করে চালু করে দিতে হবে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে। ইসরায়েলকে স্বীকৃতি দিতেই হবে।
কারণ ট্রাম্পের ইচ্ছা, ট্রাম্প চাইছেন দিতে হবে, সৌদি আরবকে বলেছেন দিতে হবে, সৌদি আরব দিচ্ছে আগামী সপ্তাহে। আপনি তো মক্কার চাইতে বড় মুসলমান হলে হবে না, আপনি তো রোমানদের চাইতে বড় খ্রিস্টান হলে হবে না, আপনি তো বলতে পারবেন না যে না আমরা মুসলমান, ফিলিস্তিনি ভাই যখন পাকিস্তান স্বীকৃতি দিয়ে দিবে, আপনাদের অভিভাবক পাকিস্তান স্বীকৃতি, সৌদি আরব স্বীকৃতি দিবে, আপনাদের অভিভাবক পাকিস্তান স্বীকৃতি দিবে, তখন আপনি কি করবেন? স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিলে তো পরিণতি হবে, পরিণতি যেটা হবে সেটা আপনারা কার কাছে ব্যাখ্যা করবেন? সার্জিও গোরের কাছে? শুনবে না। ট্রাম্পের কাছে যেতে পারবেন না, ট্রাম্পের কাছে যাওয়ার কোনো রাস্তা আপনাদের নাই, সেটা আছে আইরিন খানের। তো উনি তো সেপ্টেম্বর, তো তার মানে আপনাদের তো আর রক্ষা কবচ নাই। ইউনুসকে পাঠাবেন, ও তো বর্জ্য পদার্থ, ও আমেরিকাতেই ঢুকতে পারবে না। আপনাদেরকে এখন কে প্রোটেকশন দিবে? এখন বাংলাদেশে আমেরিকা একটি রেজিম চেঞ্জ ঘটাবে, এই শব্দটা বললে হয়তো অনেকে আবার ভিন্নভাবে দিবেন। আমি খুব সাহিত্যের ভাষায় বলছি, একজন আবদেল ফাতা আল সিসি আসছেন। তার মানে তারেক রহমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে আসলে হয়তোবা তার ক্ষমতায় থাকাটা নিরাপদ করতে পারলেন না। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা